ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে। নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সঙ্গে আমি গার্গী। শুরুতেই হেডলাইন্স। বিজেপিকে রোধ করতে দিনহাটা তৃণমূলের সব পক্ষের নেতাদের নিয়ে বৈঠক করল রবীন্দ্রনাথ ঘোষ। নতুন নতুন প্রতিভাদের তুলে আনার লক্ষ্যে বিবর্তন সাহিত্য গোষ্ঠীর উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে সেরার দৌড়ে তুমিও। কোচবিহারের ঘুঘুমারিতে হাওয়ারকারী এলাকায় নতুন রাস্তার কাজের সূচনা করল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। আসছে বিস্তারিত খবরে। দলের ভেতরে অভ্যন্তরীণ বিরোধের সুযোগ নিয়ে বিজেপি যাতে কোনোভাবেই কোচবিহারের তৃণমূলের ভোটকে কাটতে না পারে সেই দিকে লক্ষ্য রেখে কোচবিহারে জরুরি বৈঠক করল তৃণমূল কংগ্রেস। রবিবার তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের বাড়ির অফিসে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের কোচবিহার জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, সিতায়ের বিধায়ক জগদীশ বসুনিয়া, তৃণমূল কংগ্রেসের দিনহাটা 1 নম্বর ব্লক সভাপতি নূর আলম হোসেন ও 2 নম্বর ব্লক সভাপতি মীর হুমায়ুন কবির প্রমুখ। তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, লোকসভা নির্বাচন সামনে, তাই দলের নেতা কর্মীরা যাতে ভোটের সময় বিজেপিকে প্রতিরোধ করতে সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে নামতে পারি, তার জন্য এদিন দিনহাটার দলীয় নেতৃত্বদের নিয়ে বৈঠক করা হয়। বিজেপি যাতে ওই সব এলাকায় মুখ থুবড়ে পড়ে সেই লক্ষ্যে নামা হবে। এদিনের বৈঠকে মূলত বিরোধ ভুলে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে লোকসভা ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে সমস্ত এলাকায় সব পক্ষকে জোটবদ্ধ হয়ে ভোট প্রচার মিটিং করবে তৃণমূল। এছাড়াও দিনহাটার 2টি ব্লকে বেশ কয়েকটি কর্মী সভা করা হবে। মন্ত্রী জানান, আগামী 16ই মার্চ দিনহাটা 2 নম্বর ব্লকের নয়রহাটে ও 17ই মার্চ দিনহাটা 1 নম্বর ব্লকের পেটরা এলাকায় কর্মী সভা করা হবে। ওই 2 কর্মী সভাতেই সব পক্ষের নেতৃত্ব উদয়ন গুহ, মীর হুমায়ুন কবির, জগদীশ বসুনিয়া ও নূর আলম হোসেন উপস্থিত থাকবেন। সেখানে নির্দল জনপ্রতিনিধিদেরও দলে যুক্ত করানো হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। ইসিসিএন খবর, দিনহাটা। জেলার বিভিন্ন প্রান্তে থাকা নতুন নতুন প্রতিভাকে তুলে আনার পাশাপাশি সুষ্ঠু সমাজ গড়ে তোলার লক্ষ্যে দিনহাটায় অনুষ্ঠিত হচ্ছে সেরার দৌড়ে তুমিও সিজন 2। কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে লুকিয়ে থাকা প্রতিভাদের তুলে আনার লক্ষ্যে এই প্রতিযোগিতাকে সামনে রেখে আগামী 31শে মার্চ প্রতিযোগী বাছাইয়ের জন্য অডিশন নেওয়া হবে। বিবর্তন সাহিত্য গোষ্ঠীর উদ্যোগে এই অডিশন আয়োজিত হচ্ছে বলে সংস্থার পক্ষ থেকে রবিবার সাংবাদিক সম্মেলন করে কথা জানানো হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে বিবর্তন সাহিত্য গোষ্ঠীর উপদেষ্টা মণ্ডলীর সদস্য তথা ওকরাপাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ দেব, সংস্থার কর্ণধার ডক্টর উজ্জ্বল আচার্য ছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার কোর কমিটির সদস্য বীণা মজুমদার, কোপা পাল, সারদা প্রসন্ন ঘোষ, আবু আরশাদ আয়ুব প্রমুখ। এদিন এই সাংবাদিক সম্মেলনে সংস্থার কর্ণধার ডক্টর উজ্জ্বল আচার্য, সংস্থার উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিশ্বনাথ দেব বলেন, দিনহাটা সহ গোটা কোচবিহার জেলায় বিভিন্ন প্রান্তে লুকিয়ে রয়েছে বহু প্রতিভা। গান, অঙ্কন, আবৃত্তি, নাচ এই 4টি বিভাগের ওই অনুষ্ঠানের জন্য সেই প্রতিভাগুলিকে সকলের সামনে তুলে আনার লক্ষ্যে এই প্রতিযোগিতা বলে তারা জানান। সাংবাদিক সম্মেলনে তারা আরো বলেন, বিভিন্ন প্রতিযোগিতা নিয়ে বিভিন্ন সময় অভিযোগ শোনা গেলেও এই প্রতিযোগিতা সম্পূর্ণ নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। বাছাই পর্ব থেকে শুরু করে মূল অনুষ্ঠানেও কোচবিহার জেলার বাইরে থেকে বিচারকরা এসে বিচার প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে উদ্যোক্তারা জানান। এদিকে বিবর্তন সাহিত্য গোষ্ঠীর কর্ণধার তথা ডক্টর উজ্জ্বল আচার্য বলেন, এখনো অবধি এই প্রতিযোগিতায় ফর্ম ফিল আপ করেছে প্রায় 300 জনের মতো প্রতিযোগী। আগামী 30শে মার্চ পর্যন্ত ফর্ম দেওয়ার শেষ তারিখ থাকায় প্রতিযোগীর সংখ্যা 500 ছাড়িয়ে যাবে। সেখান থেকে অডিশনের মাধ্যমে মাত্র 50 জনকে নির্বাচিত করা হবে। মূল অনুষ্ঠানের দিন এই 50 জন থেকে সেরা একজনকে নির্বাচিত করা হবে। তিনি আরো বলেন, আপাতত কোচবিহার জেলার মধ্যেই এই প্রতিযোগিতা সীমাবদ্ধ রেখেছি। আগামীতে এই প্রতিযোগিতা উত্তরবঙ্গ ব্যাপী করার চিন্তা ভাবনা রয়েছে। নাচ, গান, আবৃত্তি ও অঙ্কন এই 4টি বিভাগে হবে।
মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদন উদ্বোধন হলেই দিন ধার্য করে এই প্রতিযোগিতা আয়োজিত হবে বলেও তিনি জানান। বিবর্তন সাহিত্য গোষ্ঠীর সেরার দৌড়ে তুমিও সিজন 2 এবছর 2টি বিভাগ করা হয়েছে। একটি বিভাগ 5 থেকে 15 বছর ও অন্যটি 16 থেকে 45 বছর। ওই দুটি বিভাগে আবৃত্তি, নাচ, গান ও অঙ্কন এই 4টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নমস্কার। আজকে সাহিত্য বিবর্তন গোষ্ঠীর একটি অনুষ্ঠান সেরার দৌড়ে তুমিও সিজন 2 বিষয়ে একটি আমরা সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি। আপনারা জানেন যে এটা 2016-তে প্রথম অনুষ্ঠিত হয়েছিল এবং আমরা অভাবনীয় সাড়া পেয়েছিলাম। দিনহাটায় যে অনেক লুকোনো প্রতিভা রয়েছে, নাচ করেন, গান করেন, আবৃত্তি করেন, অঙ্কন করেন, তাদেরকে অন্বেষণ করে তাদেরকে আমরা একটা স্বীকৃতি দেওয়া, অর্থাৎ তাদের মধ্যে একজনকে সেরা নির্বাচন করাটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। একটা কথা যে এটা আমাদের একটা নিরপেক্ষ প্রতিযোগিতা, অর্থাৎ অনেক ক্ষেত্রেই এখন প্রতিযোগিতা নিয়েও একটা অভিযোগ আসে যে অমুক প্রতিযোগিতা অমুক তো ফার্স্ট হবে, বা আগে থেকেই জানা যায় যে কে প্রথম হচ্ছে বা দ্বিতীয় হচ্ছে, এবং সেখানে নিরপেক্ষতা অনেক সময় থাকে না বলে অনেকের অভিযোগ আমাদের কাছেও আসে। সেই জন্যই আমরা এই প্রতিযোগিতাটা রেখেছি পুরো নিরপেক্ষ। এক্ষেত্রে বিচারকরা আসবেন আমাদের কুচবিহার ডিস্ট্রিক্টের বাইরে থেকে অডিশনে, এবং যেদিন মঞ্চস্থ হবে প্রোগ্রামটা সেদিনও আমাদের বিচারকরা মণ্ডলীর সমস্ত বাইরে থেকে থাকবে। কাজেই এক্ষেত্রে পক্ষপাতের কোনো সুযোগই থাকবে না। শুধু সাহিত্য গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়, বিবর্তন নানা রকম কার্যকলাপ করে আসছে, চিকিৎসা থেকে শুরু করে অ্যাওয়ারনেস প্রোগ্রাম থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে। এবং আপনারা জানেন নিশ্চয়ই প্রতি বছরই আমরা একটা টেলিফিল্ম আমরা মঞ্চস্থ করে থাকি। সেটা কিন্তু তথাকথিত কোনো টেলিফিল্ম নয়, সমাজের অ্যাওয়ারনেস জাগানোর জন্য চিকিৎসার উপর বেস করে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়ে থাকে। এবং যেটা আমাদের রিসেন্টলি হয়েছে চলচ্চিত্র, সেটা হচ্ছে ক্ষত, সেটা খুব সমাদৃত হয়েছে। তা বিবর্তনের ক্ষেত্রে শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই বিবর্তনের উপর আমরা ভরসা রাখি এবং আমরা বিবর্তন পরিবারের সদস্য। বিবর্তন গত 2016-তে সেরার দৌড়ে তুমিও একটা আমরা প্রোগ্রাম করেছিলাম। এক্ষেত্রে যেটা ডক্টর আচার্য বিবর্তনের যিনি কর্ণধার এবং একাধারে চিকিৎসক এবং প্রাবন্ধিক সাহিত্যিক, তার মূল উদ্যোগে আমরা সবাই একজোট হয়ে কাজগুলো করি। আমরা দেখেছিলাম সেক্ষেত্রে যেটা উনি বললেন যে অনেক প্রতিভা গ্রামে গঞ্জে লুকিয়ে থাকে, তারা হয়তো ঠিক মতন স্টেজ পায় না, মঞ্চ পায় না, তাদেরকে কিন্তু আমরা একটা স্টেজে নিয়ে আসতে পারি এবং তাদের ভিতর থেকে আমরা কিন্তু অনেক কিছু তাদের বিরল প্রতিভার সন্ধান পাই। আমরা দেখেছিলাম গতবার ভেটাগুড়িতে একটি চার দোকানের ছেলে, সে অপূর্ব লোকসঙ্গীত গিয়েছিল, অপূর্ব, এবং সে পুরস্কৃত হয়েছিল। এক্ষেত্রেও আমরা 2019-এ আমরা করতে চলেছি আমরা বিবর্তনের সেরার দৌড়ে তুমিও সিজন 2। ইসিসিএন খবর, দিনহাটা। গ্রামীণ মানুষের চলাচলের সুবিধার্থে কোচবিহারের ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের হাওয়ারকারি এলাকায় প্রায় 2.5 কিলোমিটার পাকা রাস্তার কাজের সূচনা হলো। রবিবার নতুন পাকা রাস্তার কাজের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিন প্রায় 2.5 কিলোমিটার ওই রাস্তার আনুষ্ঠানিক সূচনার অনুষ্ঠানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, কোচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ, কোচবিহার 1 নং পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের কোচবিহার 1 ব্লক সভাপতি খোকন মিয়া, আজিজুল হক সহ আরো অনেকে। রাস্তার কাজের সূচনা করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, কোচবিহার জেলা পরিষদের আর্থিক সহায়তায় প্রায় 84 লক্ষ টাকা দিয়ে ওই রাস্তা নির্মাণ করা হবে। স্থানীয় এলাকার মানুষ এই রাস্তাটি পাকা রাস্তা করার দাবি জানিয়েছিলেন। এলাকার মানুষের দাবিকে গুরুত্ব দিয়ে এদিন প্রায় 2.5 কিলোমিটার রাস্তার কাজের সূচনা হলো। এই পাকা রাস্তার কাজ সম্পূর্ণ হলে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রী সহ সকলেই উপকৃত হবেন। এলাকার কৃষকরা তাদের উৎপাদিত ফসল কম সময়ের মধ্যে বাজারে নিয়ে যেতে পারবে। এই রাস্তার কাজ শুরু হওয়ায় আমি বেশ খুশি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় জেলার বিভিন্ন প্রান্তে এভাবেই কোথাও রাস্তা, কোথাও ব্রিজের কাজের সূচনা করা হচ্ছে। অঞ্চলের হাওয়ারগাড়িতে 2650 মিটার একটা রাস্তা, পাকা রাস্তা হচ্ছে, তার শুভ উদ্বোধন হলো। এই রাস্তা তৈরি করতে 84 লক্ষ টাকার মতো খরচ হবে। এই রাস্তাটা হয়ে গেলে প্রায় 2.5 কিলোমিটারের বেশি 2700 মিটার রাস্তা, এলাকার ছাত্রছাত্রী স্কুলে যারা যাবে সাইকেলে, সাধারণ মানুষ যারা হাটে বাজারে যাবে, মহিলারা যারা সেলফ হেল্প গ্রুপ করে এদিকে ওদিকে যাবে, সামগ্রিকভাবে এই এলাকার মানুষ
চলাচল করতে পারবে, সুন্দর একটা রাস্তা তারা উপহার পাবে। এটা শুনে আমারও নিজে ভালো লাগছে এবং যারা রাস্তা করবে তাদের কাছে অনুরোধ রাস্তাটা যাতে শিডিউল অনুযায়ী ভালোভাবে হয় এবং এলাকার মানুষ যাতে রাস্তা তৈরি করতে সহযোগিতা করে। এভাবেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় কোথাও রাস্তা, কোথাও সেতু, কোথাও কলেজ, কোথাও মার্কেট, এই সমস্ত উন্নয়নমূলক কাজ করে আমরা মানুষকে পরিষেবা দিতে চাইছি, যে পরিষেবা পেলে মানুষের ভালো হয়, মানুষের প্রয়োজন মেটে। এলাকার বাসিন্দারা বলেন, দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটি যাতে পাকা করা হয়। অবশেষে সেই দাবি পূরণ করতে চলেছে কোচবিহার জেলা পরিষদ। এই রাস্তা তৈরির কাজ দ্রুত শেষ হবে বলে স্থানীয়দের আশা। ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের এই রাস্তা ছাড়াও এদিন পুটিমারি ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত ফজুর চৌপতি থেকে মজির মিয়ার বাড়ি পর্যন্ত 2 কিলোমিটার নতুন পাকা রাস্তার কাজের সূচনা করা হয়। এই রাস্তার জন্য জেলা পরিষদ থেকে প্রায় 75 লক্ষ টাকা খরচ হবে বলে কোচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ, কোচবিহার 1 নং পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের কোচবিহার 1 ব্লক সভাপতি খোকন মিয়া জানান। ইসিসিএন খবর, দিনহাটা। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে। দেখতে থাকুন ইসিসিএন খবর। বামুনহাট শিলিগুড়ি ডেমু প্যাসেঞ্জার ট্রেন প্রায় দেরিতে আসায় সমস্যায় পড়তে হচ্ছে রেল যাত্রীদের। শনিবার রাতেও ট্রেনটি নির্ধারিত সময় থেকে প্রায় 2.5 ঘন্টা দেরিতে আসে বলে অভিযোগ। 75717 আপ শিলিগুড়ি জংশন বামুনহাট ডেমু প্যাসেঞ্জার ট্রেনটি প্রায় দিনহাটা স্টেশনে দেরিতে পৌঁছানোয় যাত্রীদের বাড়িতে যাওয়ার ক্ষেত্রে বেগ পেতে হচ্ছে। রেল দপ্তর সূত্রে অবশ্য জানা গেছে, কখনো কখনো ক্রসিং এর জন্য এই সমস্যা হচ্ছে। গুরুত্বপূর্ণ বামুনহাট শিলিগুড়ি জংশন ডেমু প্যাসেঞ্জার ট্রেনটি প্রতিদিন ভোর 5টায় বামুনহাট স্টেশন থেকে ছেড়ে 5:35 দিনহাটা স্টেশন হয়ে শিলিগুড়ি জংশন স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। ট্রেনটি রাতে প্রায় নির্ধারিত সময় অনেকটা পরে দিনহাটা কিংবা বামুনহাট স্টেশনে আসার ফলে স্বাভাবিকভাবেই স্টেশনে সে সময় কোনো রকম যানবাহন না থাকায় অনেক ক্ষেত্রে যাত্রীদেরকে সমস্যার মধ্যে পড়তে হয়। দিনহাটা 2 ব্লকের চৌধুরীহাটের বাসিন্দা প্রদীপ সাহা, রতন দাস প্রমুখ বলেন, তারা শনিবার শিলিগুড়ি টাউন স্টেশন থেকে এই ট্রেনে ওঠেন। ট্রেনটি রাত 12:30 নাগাদ বামুনহাট স্টেশনে গিয়ে পৌঁছায়। সেখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে চৌধুরীহাটের বাড়িতে যেতে গাড়ি না পাওয়ায় তাকেও সমস্যায় পড়তে হয়। ট্রেনটিকে সময় মতো চালানোর দাবি জানান তারা। দিনহাটার সুকারুরকুঠি গ্রামের মীর মোশাররফ হক বলেন, দিন কয়েক আগে তিনি শিলিগুড়ি থেকে এই ট্রেনে দিনহাটায় ফিরছিলেন। ট্রেনটি রাত 12টা নাগাদ আবুতারা স্টেশনে আসে। নামার পর বাড়ি যাওয়ার জন্য কোনো রকম গাড়ি কিংবা টোটো রিক্সা না থাকায় মালপত্র নিয়ে সমস্যায় পড়তে হয় তাকে। পরে অবশ্য একটি টোটো মেলায় অতিরিক্ত ভাড়া দিয়ে বাড়িতে পৌঁছানো সম্ভব হয়। যাত্রীদের স্বার্থে বামুনহাট শিলিগুড়ি জংশন ডেমু প্যাসেঞ্জার ট্রেনটিকে সময় মতো চালানোর জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বিষয়টি নিয়ে দিনহাটা রেল স্টেশনের স্টেশন সুপারিনটেন্ডেন্ট ভগবান প্রসাদ মৌর্য বলেন, কখনো কখনো ক্রসিং এর জন্য 2-1 দিন এই সমস্যা হতে পারে। তাছাড়া ট্রেনটি সময় মতোই চলছে বলেও তিনি উল্লেখ করেন। ইসিসিএন খবর, দিনহাটা। এমএলএ কাপ টি20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠল দিনহাটা ক্লাব। রবিবার দিনহাটা সংহতি ময়দানে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় দিনহাটা ক্লাব পরাজিত করে ইয়ং ওয়ারিয়র দলকে। এদিনের খেলায় মাঠে উপস্থিত ছিলেন বিধায়ক উদয়ন গুহ, কাউন্সিলর অসীম নন্দী, সমাজকর্মী বিশ্বনাথ দেয়ামিন প্রমুখ। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দিনহাটা ক্লাব 20 ওভারে 5 উইকেট হারিয়ে 208 রান করে। দলের হয়ে সর্বোচ্চ দেবী প্রসাদ 45 বলে 67 এবং জাবেদ আলম 23 বলে 40 রান করে। জবাবে ব্যাট করতে নেমে ইয়ং ওয়ারিয়র দল 19.5 ওভারে সবকটি উইকেট হারিয়ে 141 রান করে। দলের হয়ে অজয় বাগচি 40 বলে 42 রান এবং আদিত্য দত্ত 13 বলে 24 রান করে। এদিনের খেলায় দিনহাটা ক্লাব 67 রানে জয়ী হয় বলে টুর্নামেন্টের কমিটির আহ্বায়ক দীপ্তিমান দেব জানান। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় ম্যান অফ দি ম্যাচ হয় বিজয়ী দলের দেবী প্রসাদ বলেও তিনি জানান। সোমবার দ্বিতীয় সেমিফাইনাল খেলায় মুখোমুখি হবে রেইনবো ক্লাব আলিপুরদুয়ার ও তুফানগঞ্জ এসএসএ দল বলে উদ্যোক্তারা জানান। এমএলএ কাপ টি20 ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলাকে ঘিরে মাঠে ক্রিকেট প্রেমীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।